আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার আপনাদের সাথে ক্লাস নিচ্ছি আজকে। খুবই ভালো লাগছে আমার। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে 37 নাম্বার ক্লাস, ক্লাস 37। টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1। আজকে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1 ক্লাস, নেক্সট দিন পার্ট 2 ক্লাস হবে, ওইটাও আমি নেব। তো আচ্ছা, সো কে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। হুম, দেখতে পাচ্ছি সবাইকেই। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা শুরু করে দিই নাকি? আমরা একটু শুরু করে দিই দ্রুতই, কারণ বিকজ আমাদের শেষ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই, ধরে নিচ্ছি আমিও ভালো আছি। সো রাইট ফর্ম অফ ভার্ব আমরা করব আজকে, ক্লাস নাম্বার 37। আমরা শুরু করি। দেখেন, আমরা রাউস 1 শুরু করি। সব 18 জন চলে আসেন, আমি আশা করছি আরো দ্রুত সবাই চলে আসবেন। সো উইদাউট ডিলেইং লঙ্গার আমরা ক্লাসটা শুরু করছি। রাইট ফর্ম অফ ভার্বের 1 নাম্বার রুলস দিয়ে শুরু করব। তার আগে আমি একটু বলে নিই যে রাইট ফর্ম অফ ভার্ব মানে কি জানেন? রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের সঠিক অবস্থা। ফর্ম মানে হচ্ছে গঠন, আর রাইট মানে তো জানেন সঠিক, অফ ভার্ব মানে ভার্বের। তাহলে ভার্বের যে সঠিক অবস্থা সেন্টেন্সে, ওইটা আপনাকে নিশ্চিত করতে হবে যে এই ভার্বে, এই সেন্টেন্সে এই ভার্বটা এইভাবে বসবে, সঠিক অবস্থা আপনাকে বসাতে হবে। সো তাহলে আমাদের ওই সঠিক ভার্ব কি করে আমরা চিনবো বা সঠিক অবস্থাটা কিভাবে জানবো, ওইগুলোই আমরা এখন দেখবো যে রুলসের মাধ্যমে। ক্লিয়ার? নাম্বার 1 দেখেন, একদম বেসিক রুলস, যেটা একদম বেসিক, সেই 5 থেকে পড়ে আসছি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি মূল ভার্বের সাথে, তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত হয়, তাই না? আচ্ছা, এটা বেসিক রুলস। যেহেতু বেসিক রুলস, এই জন্য বেসিক দিয়ে আমাদের শুরু করা উচিত বলে আমরা শুরু করছি। তাহলে কি বুঝলেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। কিরকম হবে? হি গো টু স্কুল এভরিডে। হি গো টু স্কুল এভরি, সে প্রতিদিন স্কুলে যায়। একটা কাজ প্রতিদিন যখন করে, রেগুলারলি যখন করে, অভ্যাসের সাথে করে যখন, সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? এই ধরনের শব্দ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে ইএস যুক্ত হবে, গোজ। আচ্ছা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো আশা করছি সবাই এটা এই বেসিক রুলস বুঝতে পেরেছেন। আমি সবাইকে ওয়েভ দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমার সাথে নতুন ক্লাস করছেন এমন কেউ আছেন এখানে? প্রথম আজকে নতুন। সো আমরা দেখতে পারলাম 1 নম্বর রুলসটা। এইবার আমরা 2 নাম্বারটা দেখবো, ঠিক আছে? 2 নাম্বারটা দেখেন কি বলছে। আগামীকালকে সব মানে এক্সক্লুসিভ রুলস পাবেন। আজকে সব মোটামুটি বেসিকের উপর কথা বলবো, আগামীকাল সব এক্সক্লুসিভ রুলস নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে? এমন একটা রুলস কালকে শেখাবো আপনাদের, সেটা আগে কখনোই শেখেননি, ঠিক আছে? তো দেখেন 2 নাম্বারটা কি বলছি। 2 নাম্বারটা বলছে সিম্পল সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে, সেন্টেন্সে দুইটা ভার্ব হলে দ্বিতীয় ভার্ব টি 2+V1 অথবা আইএনজি হয়। ক্লিয়ার? দুইটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব হলে দ্বিতীয় ভার্বটি 2+V1 বা আইএনজি যুক্ত হয়। তাহলে দেখেন এখানে, হি ওয়েন্ট, লাইব্রেরি, রিড বুকস।
এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি বলছে দেখেন, সরি একটু মুছে দিই। I saw him speak English. I saw him speak English. তাহলে দেখেন এইখানে এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, দুইটাই সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? আপনারা সিম্পল সেন্টেন্সের গঠন শিখেছেন, আমি দেখেছি আমাদের ক্লাস হয়েছে সেন্টেন্সের উপর। সিম্পল সেন্টেন্স কোনটা জানেন, একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, ঠিক আছে? একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে সিম্পল সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে, যেরকম ধরেন এই যে ওয়েন্ট একটা ভার্ব, এই রিড একটা ভার্ব, এই সেন্টেন্সে স একটা ভার্ব, স্পিক একটা ভার্ব। তো যখন সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্বটাকে মার্ক করবেন। দ্বিতীয় ভার্বের সাথে হতে পারে 2 + V1, আর একটা হতে পারে আইএনজি। ক্লিয়ার? তাহলে দেখেন তো এই কোনটায় 2 + V1 হবে, কোনটা আইএনজি হবে। তো আপনারা আশা করি মোটামুটি একটা ধারণা নিতে পারছেন কোনটায় 2 + V1 হবে। আমি তার আগেও বলি যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে উদ্দেশ্য নিয়ে কাজ করা হচ্ছে কোন সেন্টেন্সে বলেন তো, 1 না 2তে? উদ্দেশ্য নিয়ে কাজ করা হচ্ছে কোনটাতে, 1 না 2তে? উদ্দেশ্য আছে কোনটায়? আচ্ছা, অলরেডি আনসার দিয়ে দিয়েছেন। উদ্দেশ্য আছে দেখেন, এই সেন্টেন্সে উদ্দেশ্য আছে, সে লাইব্রেরিতে গিয়েছে বই পড়ার জন্য, মানে একটা উদ্দেশ্য আছে। তাহলে এই যে সেন্টেন্স উদ্দেশ্য থাকে সেটাই হয় 2 + V1, বিকজ টু প্রিপোজিশনটা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে 2 + V1 হবে এখানে, এই যে আমাদের এই রিডের আগে, তাহলে টু রিড। ক্লিয়ার? এটা হবে টু রিড। আর যেটাতে কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য বোঝায় না, সেটা হবে আইএনজি, অর্থাৎ স্পিকিং। এইখানে দেখেন কোনো উদ্দেশ্য নাই। তো আমরা দুইটা রুলস মোটামুটি বুঝতে পারলাম, ঠিক আছে? নোটটা বোর্ডে লিখেন। আমি নোটটা বোর্ডে আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, নোটটা বোর্ডে লিখতে গেলে কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি না ওই সময়টা নষ্ট হোক। তারপরে যদি মনে করেন যে না দুইটা রুলস কম করবো, আপনি নোট করে দেন, তাহলে আমি করে দিতে পারি, সমস্যা নেই। আমি চাচ্ছি যে 2 দিনের মধ্যে ক্লিয়ার করে দিতে। আমি তো এটার সুযোগ পাবো না পরে আর আপনাদের এই রুটিনের বাইরে কিন্তু আর সুযোগ পাবো না। সো যা করার আমাদের দুইটা ক্লাসে করতে হবে। আর এই রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু মোটামুটি একটা বড় চ্যাপ্টার বলতে পারেন, ঠিক আছে? টেন্স দিয়ে প্যাসিভ অ্যাক্টিভ সেন্স এভারেজে মোটামুটি মনে করেন যে রাইট ফর্ম অফ ভার্ব বলতে একটা ব্যাপার, বিশাল বড় ব্যাপার, ঠিক আছে? সবকিছু মানেই রাইট ফর্ম অফ ভার্ব, সব গ্রামার মিলাই দেখবেন যে রাইট ফর্ম অফ ভার্ব ভাই, ঠিক আছে? তো আমরা এটা বুঝতে পারলাম 2 নাম্বারটা। তো খেয়াল করেন 3 নাম্বারটা আমরা একটু চলে যাব। 3 নম্বরে কি বলতেছে দেখেন, 3 নাম্বার রুলস। ধরেন কিছু শব্দ, হ্যাঁ, কিছু শব্দ যা অতীত নির্দেশ করে। অতীত নির্দেশ করে কিরকম কিছু শব্দ বলেন তো? অতীত নির্দেশ করে কিছু শব্দ আছে অতীত নির্দেশ করে। কি কি শব্দ বলেন তো? যেরকম ধরেন ইয়েস্টারডে, অ্যাগো, হ্যাঁ, লাস্ট, বিফোর ইত্যাদি। এই ধরনের শব্দ থাকলে, V2 হবে, ঠিক আছে? এই ধরনের শব্দ অর্থাৎ ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, বিফোর, যেসব শব্দ অতীতকে নির্দেশ করে, এই ধরনের শব্দ থাকলে ভার্বটা হবে V2। ক্লিয়ার? তো দেখেন আমরা যখন এই ধরনের শব্দ ওয়ান্স, হ্যাঁ, ওয়ান্স আপন টাইম, দিতে পারেন ওয়ান্স, অর্থাৎ অতীতকে নির্দেশ করে, যেগুলো আরো কিছু শব্দ থাকতে পারে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেইগুলো থাকলে হবে V2। তাহলে আমরা একটু দেখি, আই visit my uncle yesterday. I visit my uncle yesterday. Clear? So I visit my uncle yesterday. তাহলে দেখেন এখানে একটা শব্দ পেয়েছি yesterday, যেটা অতীতকে নির্দেশ করে। যেহেতু অতীতকে নির্দেশ করছে এই শব্দটা, তাহলে এই ভার্বটা হবে V2, অর্থাৎ visited। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার করতে পেরেছি আশা করি। ভিজিটেড, ইয়েস, সোহাগ বলছেন ভিজিটেড। ওকে, লাস্ট, হ্যাঁ লাস্ট দেওয়া আছে মনে হয়, লাস্ট আছে। সো মোটামুটি বোঝা গেল না? ওকে, তাহলে পরের রুলসটায় চলে যাই। 3 নম্বর রুলসটা বেশ ইজি, মজার আছে, আপনারা বুঝতে পারলেন। তো এইবার আমরা কি করব? এইবার আমরা দেখি একটু 4 নাম্বার রুলসটা কি বলছে। 4 নাম্বার রুলসটা দেখেন, ফিউচার নির্দেশ করে কিছু শব্দ আছে, তাই না?
ফিউচার নির্দেশ করে কি শব্দ বলেন তো আপনার জানেন, নেক্সট, আপনার ইন ফিউচার, এইগুলো এই ধরনের শব্দ যেগুলো সেগুলো হচ্ছে ফিউচার নির্দেশ করে। তো দেখেন কিছু শব্দ যা ফিউচারকে নির্দেশ করে এমন হলে, তার আগে আমি একটু বলি যে ধরেন নেক্সট, ইন ফিউচার, ঠিক আছে, নেক্সট, ইন ফিউচার, টুমরো, ইত্যাদি থাকলে ভার্বটি উইল প্লাস V1 হয়। ক্লিয়ার? ইত্যাদি থাকলে অর্থাৎ নেক্সট, ইন ফিউচার, টুমরো ইত্যাদি থাকলে ভার্বটি উইল প্লাস V1 হবে, অর্থাৎ ফিউচারকে নির্দেশ করবে এই ধরনের শব্দ যখন থাকবে অবশ্যই এটা ফিউচার ইনডিফিনিট হবে, অর্থাৎ ভার্বটা হবে উইল প্লাস V1। ক্লিয়ার? ওকে, দেখেন তাহলে আই গো ঢাকা টুমরো মর্নিং, আমি কাল সকালে ঢাকা যাব, তাহলে কাল সকালে ঢাকা যাব এইরকম যখন বোঝাচ্ছে টুমরো মর্নিং, তাহলে কি হচ্ছে দেখেন, টুমরো যেহেতু পাইছি আমরা সেই কারণে যে ভার্বটা আছে সেটা হবে উইল প্লাস V1। তাহলে আই উইল গো টু ঢাকা, বা টু ঢাকা, এখানে টু দিলেও হবে, ঠিক আছে, গো টু ঢাকা। তাহলে দেখেন আই উইল গো টু ঢাকা, বাকি জাস্ট টুমরো মর্নিং। ক্লিয়ার? সো ভার্বটা হলো উইল গো। তো এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করেন, হ্যাঁ, আমি দেখি যে 4 নাম্বার পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার? টু কেন হলো, একজন প্রশ্ন করেছেন এখানে টু প্রেপোজিশন কেন হলো, বিকজ যখন কোনো কিছু উদ্দেশ্য করে যাওয়া হয় কোনো জায়গায়, জাস্ট একটু আগে বললাম যে টু রিড কখন উদ্দেশ্য, কখন টু প্রেপোজিশনটা আসলে উদ্দেশ্য বোঝানোর জন্য সাধারণত ব্যবহার করা হয়। ঠিক আছে, যেহেতু ঢাকার উদ্দেশ্যে সে কালকে যাবে এই জন্য টু ব্যবহার করা যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এইবার দেখব 5 নাম্বার রুলসটা। 5 নাম্বারে কি বলে দেখি। হ্যাঁ, 5 নাম্বারে বলতেছে যে এই যে ফিউচার নির্দেশক যে শব্দগুলো ছিল, ধরেন ফিউচার নির্দেশক শব্দগুলো যদি পাস্টে থাকে তাহলে উড প্লাস ভিয়ন হবে। ক্লিয়ার? ফিউচার নির্দেশক শব্দগুলো যদি অতীতের সময়ে অতীতে থাকে তাহলে উইল প্লাস ভিয়ন না হয়ে উড প্লাস ভিয়ন হবে। ঠিক আছে, খেয়াল করেন। এটা গুরুত্বপূর্ণ একটা রুলস। হি সেইড টু মি আই গো ঢাকা নেক্সট উইক। হি সেড টু মি আই গো ঢাকা নেক্সট উইক। তাহলে কি হবে বলেন তো? যেহেতু সে আমাকে গততে বলেছে, সেইড বলেছে, অর্থাৎ অতীতে বলেছে, সে আমাকে অতীতে বলেছিল আমি ঢাকা যাব, আই উইল না, এখানে হবে আই উড গো ঢাকা বা আই উড গো টু ঢাকা টুমরো। উড গো হবে, ঠিক আছে, এখানে উড গো হবে, বিকজ এই যে সেইড ভার্বটা আছে, অর্থাৎ সেইড মানে হচ্ছে অতীত, অতীতে যেহেতু এই নেক্সট শব্দটা আছে, নেক্সট উইক, সেই জন্য এইটা আমাদের উড গো হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমরা 42 জন আছি এখন। পরেরটা দেখবো আমরা। হ্যাঁ, এবার আমরা একটু দেখি 5 নাম্বার দেখে ফেললাম কিন্তু আমরা, বুঝেছেন? সো এখন আমরা কি করব বলেন? আমরা এখন 6 নাম্বার রুলস দেখবো, তাই না? 5 এর পরে 6।
ওকে, 6 নাম্বারে কি বলছে দেখেন। আমরা একটু সিন্সের রুলস করি। সিন্স শুনেছেন? সিন্স শব্দটা শুনেছেন না? সিন্সের আমরা সিন্স মাঝখানে বসলে যে রুলসটা হয় সেই রুলসটা করি আমরা। শুরুর রুলসটা আমাদের করার দরকার নেই, শুরুর রুলসটা আসেন সচরাচর, তারপরে আমি পরে করিয়ে দেবো যদি সময় পাই। সিন্স দেখেন, সিন্সের মানে হচ্ছে সিন্স মানে হচ্ছে কোনো ঘটনার পর থেকে, কোনো ঘটনার পর থেকে বোঝায়, কোনো ঘটনার পর থেকে। কোকাকোলার গায়ে দেখবেন সিন্স এরকম লেখা থাকে, কোকাকোলা সিন্স 1886, অর্থাৎ 1886 পর থেকে কোকাকোলা রানিং আছে, চলছে। ক্লিয়ার? অর্থাৎ 1886 পর থেকে। সো সিন্স মানে কোনো ঘটনার পর থেকে। তাহলে দেখেন সিন্স এর আগে আর পরে খেয়াল করতে হবে। সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে হবে ভি2। দেখেন সিন্স, এটা 1 নাম্বার। আর 2 নাম্বারটা দেখেন, সিন্সের আগে যদি ভি2 হয় পরে হবে হ্যাড প্লাস ভি3। ক্লিয়ার? সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে হবে ভি2, আর সিন্সের আগে যদি ভি2 হয় পরে হবে হ্যাড প্লাস ভি3। ওকে, তাহলে আমরা 1 নাম্বার রুলসের যেটা আছে সেটা আমরা একটু দেখি গেলে। মেনি ইয়ার্স হ্যাভ passed since I pass SSC। কি হবে বলেন? many years have passed since I pass SSC। ওকে, আমরা বুঝলাম যে many years have passed since I pass SSC। তাহলে এই যে আমরা দেখতে পেলাম এখানে সিন্স আছে, তাই না? সিন্সের আগে দেখেন কি টেন্স, হ্যাভ প্লাস ভি3 মানে কোন টেন্স? হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, এটা মানে কোন টেন্স? আনসার চাই। আমি কিন্তু একবার আনসার নেব আপনাদের কাছ থেকে, ঠিক আছে? আমি কিন্তু কমেন্ট দেখছি, আপনারা সবাই বুঝতে পারছেন বলছেন। রুলস আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, সবাই ঠিক বলছেন। হ্যাভ প্লাস ভি3 মানে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট টেন্স না? তাহলে সিন্সের আগে যখন প্রেজেন্ট টেন্স হচ্ছে, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স হলে পরের ভার্বটা হবে ভি2, পাসের ভি2 হচ্ছে পাস্ট, তাহলে আই পাসড এসএসসি হবে। ক্লিয়ার? মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স আই পাস এসএসসি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু 2 নাম্বার রুলসটা দেখবো, এটা মুছে দিতে চাই, যদি বলেন আপনারা। আশা করি এটা হয়ে গিয়েছে আপনাদের, আমি মুছে দিচ্ছি। তাহলে দেখেন একই ধরনের একটা রুলস দিয়ে আমি 2 নাম্বার রুলসটা বুঝাই দেব। দেখেন 2 নম্বরে বলছে মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই পাস এসএসসি। এটা 2 নম্বরের রুলস, মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই পাস এসএসসি। তাহলে এটা কি হবে বলেন তো দেখি? ওয়াও, এইটা দেখেন তাহলে সিন্স কোথায়? এই যে সিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। সিন্সের আগে দেখেন জাস্ট ভার্ব একটাই আছে, এখানে হ্যাভ হ্যাজ হ্যাড কিছু নাই, জাস্ট একটা ভার্ব আছে যেটার অবস্থা হচ্ছে ভি2। ভি2 বুঝতে পেরেছি না? আচ্ছা, যেহেতু ভি2 আছে আগে, সিন্সের আগে যদি ভি2 থাকে পরে হবে হ্যাড প্লাস ভি3, তাহলে হবে হ্যাড পাস্ট। হ্যাড PASSED, হ্যাড পাস্ট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমরা 6টা রুলস করলাম। 6টা রুলসের যদি কোনো জায়গায় কোথাও প্রবলেম থাকে আমাকে একটু বলবেন। আর আপনাদের বিসিএস পরীক্ষা ছিল তাই না? 44তম বিসিএস, সরি 43rd বিসিএস কে কে দিয়েছেন আমাকে একটু বলবেন প্লিজ কাইন্ডলি, যে 43rd বিসিএস কে কে দিয়েছেন। এবং প্রশ্ন আমি দেখেছি, ইট ওয়াজ নট সো ইজি। আমি বলছি যে এটা অনেক কঠিন ছিল প্রশ্নটা। কয়টা প্রশ্ন? 20টা না 18টা যেন আমাদের সাহিত্য থেকে প্রশ্ন এসেছে। 35টার মধ্যে সাহিত্য থেকে এতগুলো প্রশ্ন এসেছে। দাদা আশাবাদী, সুদীপ্তা দাদা বলছে আশাবাদী। দাদা খুবই ভালো লাগছে। মাহমুদা বেগম খুবই ভালো দিয়েছি, এক্সাম ভালো হয়নি। আচ্ছা, ডাজেন্ট ম্যাটার। ইংলিশ তো অনেক ইজি। ইংলিশ মানে হ্যাঁ, ইংলিশ ইজি বলতে কি
আসলে অনেকের ধারণা, আমি আপনাদেরকে একটু বলি যে অনেকের ধারণা থাকে যে গ্রামাটিক্যাল সাইড থেকে বেশি কোশ্চেন হবে, বা মিনিমাম 35টার মধ্যে আপনারা যখন 55% কোশ্চেন আনসার করলে আমাদের আশা করা যায় যে আমরা হচ্ছে থাকতে পারবো, প্রিলিটা পার করতে পারবো, তাই না? 55% অ্যাবোভ যদি করা যায়। তো দেখেন এখানে 20টা যদি সাহিত্য থেকে আসে, এখন যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট এদের কাছে মোটামুটি ইজি হওয়ার কথা, বা যারা সাহিত্য অনেক বেশি সময় দিয়েছে, যারা সাহিত্যে সময় না দিয়ে গিয়েছে বা সাহিত্য ভালো করে যায়নি, আমার মনে হয় তাদের কাছে এই প্রশ্নটা অনেক কঠিন মনে হবে। এখন আপনারা যারা সাহিত্য পড়েছেন, আপনাদের ভোকাবুলারি ভালো, দেখবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করা হয়েছে, ফ্রেজ ইউজ করা হয়েছে, মানে ফ্রেজ থেকে কোশ্চেন হয়েছে। তো যাদের সাহিত্যের সেন্স ভালো, যাদের ভোকাবুলারি ভালো, যাদের নলেজ মানে ইংলিশ নলেজ সেন্স মানে ল্যাঙ্গুয়েজ সেন্স মোটামুটি ভালো, তারা কিন্তু অনেক ভালো করতে পেরেছেন যতদূর আমার ধারণা। লিটারেচার প্রতি তাই হার্ড লাগছে, হার্ড না, লিটারেচার অ্যাকচুয়ালি খুব বেশি যে হার্ড করছে তা না, কিন্তু সব কমন জিনিস কিন্তু আমাদের। হ্যাঁ, যারা পড়েনি তাদের জন্য আমি বলতে চাই যে আসলে ইংরেজি লিটারেচারে যারা সাহিত্য না মানে সাহিত্যের যে স্টুডেন্ট না, তাদের কাছে মনে হয় আমার কাছে একটু একটু টাফ হবে বলে। ইসমাত জাহান শিল্পী, আচ্ছা ইসমাত জাহান শিল্পী, আপনি কি ইংরেজি বিভাগের ছাত্রী? আমাকে একটু বলবেন না, যদি আপনি হয়ে থাকেন, আর যদি নাও হয়ে থাকেন তাও বলবো আপনি তাহলে ইংরেজিতে অনেক বেশি ভালো, সাহিত্যে বা আপনার ভোকাবুলারি সেন্স ভালো, এটা বলতেই হবে। আচ্ছা ঠিক আছে। সো দেখেন, সো আমি ভাবছিলাম কি যে কোশ্চেনের একটা আমি আপলোড করব সলিউশন, তারপরে যে ভাবলাম যে এই প্রশ্নের সলিউশন আমি কি করব, সব সাহিত্য থেকে এসছে, জাস্ট মুখস্থ দাগিয়ে দিতে হবে, এই জন্য আর পরে করি। গ্রামার থেকে খুব 2-3টা, একটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে যেটা আমি এখন করাবো একটু পরে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে 2টা কোশ্চেন আসছে, আর মোটামুটি এই বেসিক গ্রামার 3-4টা কোশ্চেন দেখলাম গ্রামার থেকে করছে, আর কোশ্চেন গ্রামার থেকে করে নাই ওরা। সো লেট ইট বি গো। তো আমরা সিনসের নিয়মটা মোটামুটি বুঝতে পারলাম। এবার আমরা 7 নাম্বার উৎসাহ দেখব। দেখেন 7 নাম্বারে কি বলে, আমরা অ্যাজ ইফ দেখব। অ্যাজ ইফ 7, অ্যাজ ইফ কি বলছে, আমি তো ভয়ে বিসিএস এ অ্যাপ্লাই করি না। না না, এটা খুবই খারাপ কথা সোহাগ, আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করা অন্তত পক্ষে উচিত। জিরান থেকে এসে, জি 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 জিরান থেকে এসছে, ম্যারিং শব্দ ছিল, ম্যারিং নামে একটা শব্দ ছিল ভার্বের আইনজি, ওটা জিরান্ড হবে আনসার। হ্যাঁ, অ্যাপ্লাই কেন করবেন না অ্যাপ্লাই বলেন? আমি একটা কথা বলি, আমি আমি এটা আমি স্ট্রংলি বিলিভ করি যে পৃথিবীতে যারা হেরে গেছে বা সফল হতে পারেনি তাদেরকে বোকা ভাববেন না কখনোই। কারণ সফল হওয়ার জন্য, আমি একটা কথা আপনাকে একটু পড়ার মধ্যে একটু এক্সট্রা কিছু কথা বলি, দেখেন সফল হওয়ার জন্য 4টা জিনিস সবসময় আপনার মনে করেন করবেন যে লাগবেই। হ্যাঁ, এটাকে 4টা ফ্যাক্টর বলে। ওই যে আপনার রসায়ন যারা ছিলেন, ফ্যাক্টর কাজ করতো না বিক্রিয়ার জন্য কিছু, তো সফলতারও 4টা ফ্যাক্টর আছে। দেখেন এই 4টা ফ্যাক্টর আমাদের সবসময় দরকার। হার্ড ওয়ার্ক, 2 নাম্বারটা হচ্ছে ইন্টেলিজেন্স, 3 নাম্বারটা হচ্ছে প্রপার গাইডেন্স, 4 নাম্বারটা হচ্ছে চান্স। এটা একটা বিগ ফ্যাক্ট কিন্তু, ঠিক আছে? এই 4টা কম্বিনেশন যখন হবে তখন মনে করেন যে একটা মানুষ সাকসেসফুল হতে পারে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক, ইন্টেলিজেন্স, প্রপার গাইডেন্স বা প্রপার গাইড অ্যান্ড চান্স। সো যারা কখনো সফল হতে পারেননি, মনে করবেন যে এই একটার কোনোটা, এই তিনটা আছে বাট চান্স পায় নাই, সফল হতে পারবে না কিন্তু সে, ঠিক আছে? সো যারা সফল হতে পারে না তাদেরকে বোকা মনে করবেন না কখনো। আমি জব করি না ভাইয়া। আপনার একজন কোশ্চেন করছেন, মাহমুদা বেগম, আপনি কি জব করেন? ভাই না, আমি কোনো জব করি না। আমি ইভেন বিসিএস পরীক্ষাও অ্যাটেন্ড করি নাই।
জাস্ট ইংরেজি বুঝি মোটামুটি, আপনাদের এই জন্য চেষ্টা করি আমি যতটুকু জানি, আই এম ট্রাইং টু টিচ ইউ যতটুকু আমি জানি। আমি কখনো বলি না আই নেভার চ্যালেঞ্জ মাই নলেজ অফ ইংলিশ, নাইদার আই ডু ইট। সো দেখেন আমরা কি করব, অ্যাজ ইফ এর নিয়ম করব এবার। হ্যাঁ, অ্যাজ ইফ এর নিয়ম করব আমরা। দেখেন অ্যাজ ইফ থেকে প্রশ্ন আসে। সো অ্যাজ ইফ, অ্যাজ ইফ তখন আপনি দেখতে পারবেন অ্যাজ ইফ এর আগে V1 থাকলে অ্যাজ ইফ এর পরে V2 দিয়ে দেবেন সোজা। অ্যাজ ইফ এর আগে V1 থাকলে অ্যাজ ইফ এর পরে V2 দিয়ে দেবেন, একদম সহজ কিন্তু, ঠিক আছে। ওকে, অ্যাজ ইফ এর আগে V1 থাকলে অ্যাজ ইফ এর পরে V2 হবে। দেখেন হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, ঠিক আছে। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে দেখেন অ্যাজ ইফ আমরা দেখতে পেয়েছি, অ্যাজ ইফ এর আগে কি আছে, V1 আছে, তাহলে অ্যাজ ইফ এর পরে যেটা হবে সেটা V2 হবে। নোর V2 হচ্ছে নিউ। ক্লিয়ার? হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড। তাহলে অ্যাজ ইফ এর আগে V1 হলে অ্যাজ ইফ এর পরে হবে V2। সো একটা কথা বলি, টু বি নোটেড শব্দটা, কথাটা হচ্ছে যে অ্যাজ ইফ এর পরে, নোট নেন এটা, অ্যাজ ইফ এর পরে, অ্যাজ ইফ এর পরে বি ভার্ব হিসাবে ওয়্যার বসে। অ্যাজ ইফ এর পরে বি ভার্ব হিসেবে ওয়্যার বসে। এখন অ্যাজ ইফ এর পরে যদি আপনি মনে করেন যে এটা পাস্ট ইনডিফিনিট বা V2 করবেন, V2 কিন্তু ধরেন এরকম যে হি বিহেভস অ্যাজ ইফ হি ম্যাড। হি বিহেভস অ্যাজ ইফ হি বি ম্যাড। বি থেকে আমাদের একটা বি ভার্ব নিয়ে আসতে হবে না? বি ভার্ব বলতে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে আমাদের কি অ্যাজ ইফ এর আগে যখন আমাদের V1 হবে অবশ্যই তখন এই পাশে V2 করতে হবে। V2 কি হয়? ওয়াজ হয় আর ওয়্যার হয়, তাই না? ওয়াজ আর বি ভার্বের V2 হচ্ছে ওয়াজ আর ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা নেবেন? হির সাথে তো ওয়াজই হয়, তাহলে এখানে ওয়াজ দিলে তো কারেক্ট হতো। কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন, বি অ্যাজ ইফ এর পরে বি ভার্ব হিসেবে ওয়াজ না, শুধুমাত্র ওয়্যার বসতে পারে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, আমি যে রোজগুলো দিচ্ছি এগুলো মোটামুটি পড়লে আশা করি কমন পাওয়া যাবে। আমার এই যে রোজগুলো আপনাদেরকে করাবো, এই রোজগুলো যদি করেন রাইট ফর্ম অফ ভার্ব মোটামুটি মনে করেন যে হয়ে যাবে। তারপরেও আমি কিছু সাজেস্ট করে দেবো যে দেখেন দুইটা ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব শেষ করা সম্ভব না, সে যেই বলুক না কেন। দুইটা ক্লাসে আপনি যদি টোটাল রাইট ফর্ম অফ ভার্ব, আমি যদি আমাকে বলেন, আমি রাইট ফর্ম অফ ভার্ব প্রায় আজ আমার পড়ানোর বয়স 4 বছর, 4 বছর আমার রাইট ফর্ম অফ ভার্ব টোটাল পারবো কিনা আমি জানি না, সব রুলস আমার জানা নাই হয়তোবা। তারপরেও যতটুকুই জানি আমি, মানে পরীক্ষা আসলে দেখি সব কমন আসে, তার বাইরে হয়তো বা থাকতে পারে, জানা নাই হয়তো আমার। তবে যতটুকু জানি এইটুকু জানতে যে আমার প্রায় 3.5-4 বছর লাগছে, এই আজকের পর্যন্ত আসতে হয়েছে। টোটাল এতদিন ঘেটে ঘেটে আমার আসতে হয়েছে। সো আমি বলে দেবো যে এই 2 ক্লাসে সম্ভব না রাইট ফর্ম অফ ভার্ব শেষ করা, কারণ এর সাথে অনেক কিছু রিলেটেড, সাবজাংটিভ ভার্ব রিলেটেড, কজেটিভ ভার্ব রিলেটেড, তারপরে আপনার যত রকমের ভার্ব আছে, ঠিক আছে, রিলেটেড, আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার আছে, দেন হচ্ছে টেন্সের সংজ্ঞা রিলেটেড। সো এইগুলো সব মিলাই যেয়ে তো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, তাই না? তারপরে কিছু রুলস আছে, কিছু শব্দ আছে, কিছু নির্দিষ্ট করা কিছু ভার্ব আছে যেগুলোকে বলে ভার্ব রিকোয়ার অ্যান্ড আইএনজি ফর্ম, সেইগুলো আছে। সো এইগুলো মিলাই যেয়ে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, তার মধ্যে যতটুকু কমন আসানো যায়, পাওয়ানো যায়, সেইগুলো নিয়ে আমরা কথা বলি। এরপরেও যদি আপনি মনে করেন যে আরো ভালো করে শিখতে চান, জানাতে চান মানুষকে, তো সেক্ষেত্রে আমি কিছু জিনিস সাজেস্ট করে দেবো নেক্সট ক্লাসে। এই ভিতরে পড়াশোনা করলে আশা করি হয়ে যাবে। তো আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
ওকে, সো দেখেন এটা আমরা 1 নাম্বার ইউজ করলাম, 2 নাম্বার ইউজটা একটু দেখব। অ্যাজ ইফ এর 2 নাম্বার রুলস দেখেন, অ্যাজ ইফ এর 2 নাম্বার রুলস। অ্যাজ ইফ এর আগে যদি ভি2 থাকে পরে হবে হ্যাড প্লাস ভি3, আগে ভি2 থাকলে পরে হ্যাড প্লাস ভি3, ক্লিয়ার? তো দেখেন হি বিহেভড অ্যাজ ইফ হি নো everything. He behaved as if he know everything, clear? সোহাগ বলছেন হ্যাড ডন, কারেক্ট সোহাগ, আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। হি বিহেভড অ্যাজ ইফ হি নো এভরিথিং, তাহলে দেখেন এই যে সেই অ্যাজ ইফ এর আগে যখন ভি2 হবে তাহলে অবশ্যই অ্যাজ ইফ এর পরে হবে হ্যাড প্লাস ভি3, যে ভার্বটা হবে হ্যাড প্লাস ভি3, হ্যাড এর পরে নোর ভি3 হচ্ছে নোন, ক্লিয়ার? সো আই হোপ ইউ আর ক্লিয়ার। কোনো সমস্যা? আচ্ছা, আমরা অপ্রাসঙ্গিক বাইরের কথা আমরা আপাতত বাদ রাখি, হ্যাঁ? সো টপিকে কথা বলি আমরা। দেখেন আমরা 7 নাম্বারটা বুঝতে পারলাম, এইবার 8 নাম্বারটা আমরা একটু কথা বলবো। 8 নাম্বার, লেস্ট। লেস্ট শব্দটা মনে রাখবেন, লেস্ট মানে হচ্ছে যাতে না, ঠিক আছে? লেস্ট মানে হচ্ছে যাতে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আসতে পারে। দেখেন সেন্টেন্সে কোথাও যদি লেস দেখেন, লেস দেখলে ভার্বটা কেমন হবে জানেন? কোথাও যদি লেস দেখেন সেন্টেন্সে, লেস্টের পরে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস একটা শুড আসবেই, এই শুডটার সাথে রিলেটেড, শুড প্লাস ভি1, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1, অর্থাৎ লেস্টের পরে যে ভার্বটা আসবে, লেস্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা হবে শুড প্লাস ভি1, অর্থাৎ সেই ভার্বের আগে একটা শুড বসাতে হবে, ঠিক আছে? ওই ভার্বটা শুড ছাড়া বসানো যাবে না। আশা করি বুঝতে পেরেছেন, এটা লেস্টের নিয়ম। তো দেখেন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ফেইল। তো দেখেন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ফেইল, ক্লিয়ার? দেখেন শুড ফেল, সো এটা দেখেন শুড ফেল হবে, ফেইলের জায়গায় হবে শুড ফেল, ক্লিয়ার? শুড ফেল, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, জান্নাতুল ইসলাম কারেক্ট, শুড ফেল। সো আশা করি রুলসটা বুঝতে পেরেছেন, লেস ইউ শুড ফেল। আমি কিন্তু একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি যেন আপনারা সব রুলসগুলা যত দূর সম্ভব আমি রুলস যেন আপনাদেরকে করিয়ে দিতে পারি। 8টা রুলস হয়ে গেল আমাদের, হ্যাঁ? দেখেন এবার আমরা 9 নাম্বার রুলসটা দেখব। 9 নাম্বার আছে আফটার বিফোর, 9 নাম্বার আছে আফটার বিফোর। আগের আফটার মানে আগে না বিফোর মানে আগে বলেন তো? বিফোর মানে আগে, বিফোর মানে আগে, তাই বিফোর রুলসটা আমরা আগে করব, ঠিক আছে? বিফোরের আগে হবে হ্যাড প্লাস ভি3 আর পরে হবে ভি2। বিফোরের আগে হবে হ্যাড প্লাস ভি3, পরে হবে ভি2, বুঝতে পেরেছেন? বিফোরের আগে হবে হ্যাড প্লাস ভি3, পরে হবে ভি2, ওকে? এবার দেখেন কমন একটা উদাহরণ, দ্য পেশেন্ট had died before the doctor came. বিফোর আগে হবে, এই যে বিফোর আমাদের
এই যে সেই বিফোর, বিফোর আগে হবে হ্যাড প্লাস V3 আর পরে হবে V2। ওকে, আমরা এটা বলেন তো কোন টেন্সের উদাহরণ? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। অতীতে দুইটা ঘটনা, যার মধ্যে একটা ঘটনা আগে ঘটবে এবং আরেকটা ঘটনা পরে ঘটবে। তো আগে যে ঘটনাটা ঘটবে সেটা হবে হ্যাড প্লাস V3, অর্থাৎ বিফোর যখন ব্যবহার করবো হ্যাড প্লাস V3 আগে ব্যবহার করব এবং পরে হচ্ছে V2 ব্যবহার করা হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আরো সহজে বলছি, একদম সহজে বলছি, বিফোর আগে হ্যাড প্লাস V3 হবে আর বিফোর পরে হবে V2। ওকে, এবার আমরা আফটারের রুলসটা দেখবো। হ্যাঁ, জাস্ট এই আফটার এখানে থাকবে, দেখেন আফটার এর আগে আর পরে। আফটার আগে V2 হবে, আগে হবে V2 আর পরে হবে হ্যাড প্লাস V3। ডান? ওকে, তাহলে আফটার রুলসটা একটু দেখি। এটা হচ্ছে বিফোরের রুলস আর এটা হচ্ছে আফটার রুলস। দেখা যাচ্ছে তো? আমি একটু ক্লোজ করে লেখার চেষ্টা করছি, দেখা যায় আই ওয়েন্ট স্কুল আফটার আই ইট রাইস। I went to school after I ate rice। তাহলে দেখেন আফটার আগে যদি হয় V2, আফটার আগে V2 আছে, পরে হবে হ্যাড প্লাস V3। তাহলে এই যে আমাদের V2 পাইছে, পরে যে ভার্বটা আছে ওটা হবে হ্যাড প্লাস V3। ক্লিয়ার? তাহলে হবে হ্যাড ইটেন। I went to school after I had eaten rice। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি কিন্তু সবচেয়ে সহজ শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, had eaten after I had eaten। okay, nice, very good। এইবার আসেন আমাদের সেই মহামূল্যবান সেই সূত্র, একটা কন্ডিশনাল। 9 নম্বর রুলসটা, হ্যাঁ মহামূল্যবান 9 নম্বর রুলস। এটা হচ্ছে ইফ এর রুলস। ইফ, মনে রাখবেন এটা ইফ এর রুলস। যখন এই সেন্টেন্সে ইফ দেখতে পারবেন তখন বুঝবেন যেটা সেই 9 নম্বর রুলস, ইফ এর রুলস। ঠিক আছে? অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এর 5টা রুলস আছে, আমরা 5টা রুলসই করার চেষ্টা করব। হ্যাঁ, ইফ এর 1 নম্বর রুল দেখেন, ইফ প্লাস V1 হলে পরের ভার্বটা হবে উইল প্লাস V1। ঠিক আছে? ইফ প্লাস V1 হলে পরের ভার্বটা হবে উইল প্লাস V1। ইফ প্লাস V1 হলে পরের ভার্বটা হবে উইল প্লাস V1। এবার দেখেন অর আছে, এর আবার একটা অর আছে। এইটা 5 নাম্বার, 5টা বললাম না, এই এখানে 2টা করে ফেলবো আমরা। দেখেন ইফ প্লাস V1 হলে পরে হবে উইল প্লাস V1। আবার এরকম হইতে পারে, ইফ প্লাস V1 হলে পরের ভার্বটা হবে V1। ইফ এর সাথে V1 হলে পরেরটা হবে V1, এরকম হতে পারে। ঠিক আছে? সো দেখেন এইটা আমরা একটু দেখি, প্রথম রুলসের উদাহরণটা দেখি। প্রথমটার, ইফ ইউ রিড মোর কমা ইউ লার্ন মোর, লার্ন মোর। দেখেন ইফের সাথে কি আছে? ইফ ইউ রিড মোর, ইফের সাথে V1 আছে। ইফ ইউ রিড অর্থাৎ ইফের সাথে V1 আছে, পরে যে ভার্বটা আসছে এইখানে কমাতে এই জন্য এটা দাগ দিয়েছে, পরে যে ভার্বটা আসছে সেটা হবে এখানে না, সেটা হবে এই যে ইফের সাথে V1 থাকলে পরে যে ভার্বটা আসছে সেটা হবে উইল প্লাস V1, উইল লার্ন। ক্লিয়ার? এন্ড আপনি বলতে পারেন আমি তো এটা V1ও করতে পারি, এখানে করতে পারবেন না, বা সব ক্ষেত্রে করতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে করতে পারবেন? ইফের সাথে V1 হলে কোন কোন ক্ষেত্রে V1 হয় সেটা আমরা বলে দিচ্ছি। আচ্ছা 10 নাম্বার ধরে নিলাম, মিসিং হচ্ছে উইল লার্ন। ইয়েস, উইল লার্ন হবে। ক্লিয়ার? এটা হচ্ছে এই যে এই রুলসটা। এখন দেখেন ইফের সাথে V1 হলে কখন V1 হয় সেটা আমরা দেখব। দেখেন এই অরের এবার অর দেখবো আমরা। এই যে ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস। দেখেন এই ক্ষেত্রে দেখেন কি হয়েছে, ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস। তাহলে ইফ ইউ হিট, হিট মানে তাপ দেওয়া, V1। ইফ ইউ হিট V1, পরে যে ভার্বটা আসছে এটা হয়েছে V1। ঠিক আছে? ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস। ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস আরেকটা আমি বলছি, ইফ ইট রেইনস ইট ড্রেঞ্চেস দ্য রিজন। ঠিক আছে? ইফ ইউ হিট দ্য আইস ইট মেল্টস।
তাহলে ইফ এর সাথে ভি ওয়ান হলে পরেরটা হয়েছে ভি ওয়ান। ক্লিয়ার? তাহলে কখন ভি ওয়ান হলে পরেরটা ভি ওয়ান হবে আমরা বুঝবো কিভাবে? দেখেন এই অর অর্থাৎ ইফ এর সাথে ভি ওয়ান প্লাস ভি ওয়ান তখনই হয় যখন, এটা মুছে দিলাম, যখন চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য, ঠিক আছে? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য ইত্যাদি এই ধরনের ফিক্সড কোনো ব্যাপার থাকে যেটা সত্যি, সবসময় ধরেন কনস্ট্যান্ট, অলওয়েজ কনস্ট্যান্ট যেগুলা, সেইগুলা হচ্ছে আপনার ইফ প্লাস ভি ওয়ান হয়, ঠিক আছে? একদম সত্যি ঘটনাগুলো, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, এই ধরনের সত্যগুলো হলে আমাদের ইফ প্লাস ভি ওয়ান হয়। অভ্যাসগত বলছেন, হ্যাঁ হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলেও সেটা হতে পারে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত ব্যাপার। ক্লিয়ার? সো আমরা বুঝতে পারলাম কেন উইল লার্ন হলো ইফের সাথে ভি ওয়ান আছে তাই ওই পাশে উইল প্লাস ভি ওয়ান হয়েছে, আর ইফের সাথে ভি ওয়ান থাকলে এই পাশে ভি ওয়ান হবে তখনই যখন সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত ব্যাপার বোঝাবে তখন। সো আমরা 1 নাম্বার দেখতে পেলাম, এবার আমরা 2 নাম্বার দেখার চেষ্টা করব। ইফেরই 2 নাম্বার রুলস, ঠিক আছে? ইফেরই 2 নাম্বার রুলস দেখেন। ইফের 2 নাম্বারটা, ইফ প্লাস ভি2 হলে এই পাশে হবে উড প্লাস ভি ওয়ান, ইফের সাথে ভি2 হলে ওই পাশে হবে উড প্লাস ভি ওয়ান ভার্বটা, ঠিক আছে? ইফ ইউ স্টাডিড হার্ড, you get a plus. If you studied hard you get a plus, দেখেন তাহলে if you studied hard you get a plus, তাহলে এবার শেষে get a plus আছে, ঠিক আছে? তাহলে আপনাকে 4টা অপশন দেবে, গেটটাকে ঘুরাই ফিরাই 4টা অপশন দেবে, ওখান থেকে বেছে নিতে হবে। সো দেখেন ইফের সাথে কোনটা আছে? ভি2 আছে, তাহলে ইফের সাথে যদি ভি2 থাকে তাহলে এই পাশের ভার্বটা কি হবে? এটা হবে উড প্লাস ভি ওয়ান, অর্থাৎ উড গেট, ঠিক আছে? উড গেট হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে আমাকে জানাবেন, কিন্তু খারাপ নিচ্ছি না ভালো নিচ্ছি অবশ্যই বলবেন। যদি খারাপ হয় তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরো ভালো করে, আরো সময় দিয়ে সুন্দর করে বোঝানোর, ঠিক আছে? আর যদি ভালো হয় তাহলে আমি চেষ্টা করবো যে ভালোটাকে কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? দেখেন লাভ রিয়াক্ট দিচ্ছে সবাই, খুব ভালো লাগে লাভ রিয়াক্ট দিবেন মাঝে মাঝে, হ্যাঁ? ভাইয়া আপনি ক্লাস নেবেন আর ভালো হবে না এমনটা কখনো হয়েছে? সেটা আপনারা ভালো বলতে পারবেন। ভাইয়া অসুস্থ নাকি? একটু ঠান্ডা লেগেছে, অসুস্থ না। আপনার ক্লাস আসলে অলওয়েজ কিন্তু ওকে। সো দেখেন আমরা 9 নাম্বারটা দেখলাম, ইফের 2 নাম্বারটা দেখলাম, তাই তো? এবার ইফের 3 নাম্বারটা দেখে ফেলি। থ্যাংক ইউ আপনাদের এত সুন্দর কমেন্টের জন্য, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত ভালো কথা বললেন আমাকে ক্লাস নিয়ে, আমাকে নিয়ে। সো এটা আমার জন্য, আমি চেষ্টা করবো আপনার জন্য আরও যেন কিছু ভালো করতে পারি, ঠিক আছে? ভাইয়া একদিন যাবত কখনো মনে হয়নি আপনি দূর থেকে আমাদের পড়াচ্ছেন। ওয়াও, খুব সুন্দর বলছেন। আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, মেমোরি করে রাখি এগুলো আমি সবসময়, ঠিক আছে? সো দেখেন, ওকে আমরা 3 নাম্বার রোজটা করব। 3 নাম্বার ইফের 3 নাম্বার রোজ, কিন্তু ইফের সাথে এবার কি হবে জানেন? ইফের সাথে হ্যাড প্লাস ভি3 হবে এবার। তাহলে পরের ভার্বটা কি হবে জানেন? উড হ্যাভ প্লাস ভি3। ইফের সাথে যখন হ্যাড প্লাস ভি3 দেখবেন, পরেরটা হবে উড হ্যাভ প্লাস ভি3। এটা একটু কষ্ট করে মনে রাখবেন, হ্যাঁ? তো দেখেন
আমার ভাই কমেন্টটা পড়লেন না ভাই, আমি সুন্দর একটা কমেন্ট করলাম। আচ্ছা আপনার কমেন্টটা চলে গেছে, আমি একটু খুঁজে নিয়ে আসি, দাঁড়ান। লবণে লবণের মতো, আচ্ছা লবণের মতো কে লবণের মতো করলে কমেন্ট করেছেন যে আমাদের ইনি, দেখি এটা হচ্ছে শিল্পী। শিল্পী কমেন্ট করেছেন লবণের মতো, সেই রাজার গল্প আমরা শুনেছিলাম যে লবণের মতো। তো লবণের মতো যখন কমেন্ট করা হয় তখন কিন্তু রাজা কি করছিল বলেন তো, ইনস্ট্যান্টলি কিন্তু তাকে তিরস্কার করেছিল, পরে যে বুঝতে পেরেছে না লবণের গুরুত্ব। তাহলে আমি কি এখন সেই প্রসেসে যাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তো জানি, এই জন্য আমি ওই প্রসেসে গেলাম না, আগের থেকে আমি ধরে নিলাম যে আপনি ভালোই বলেছেন আমাকে। তো দেখেন ইফের সাথে হ্যাড প্লাস ভি থ্রি, ধন্যবাদ সবাইকে। ইফের সাথে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে। সো আমরা একটু দেখি, ইফ আই, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, হারিয়ে গিয়েছে জানেন। তো দেখেন যদি আমি তাকে খুঁজে পেতাম, ইফ আই হ্যাড ফাউন্ড মাই জিএফ কমা আই ম্যারি হার। আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ইফ আই হ্যাড ফাউন্ড মাই জিএফ, যদি আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পেতাম, আই ম্যারি হার। যেহেতু দেখেন ইফের পরে হ্যাড প্লাস ভি থ্রি আছে, এটা হ্যাড আর এটা হচ্ছে ভি থ্রি, তাহলে পরে যে ভাবটা আসবে সেটা কি হবে, উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে আই উড হ্যাভ ম্যারিড হার, উড হ্যাভ ম্যারিড হার। আনসারটা হবে এরকম যে উড হ্যাভ ম্যারিড হার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। সো দেখেন সো দেখেন 9 নাম্বার করলাম। হ্যাঁ, আমরা মোটামুটি বেসিক ভালো ভালো কিছু রুলস শিখে ফেলেছি। নেক্সট দিন আমরা আরও দারুণ কিছু রুলস শিখবো, ঠিক আছে? আপনারা যারা টিউশন করান তাদের জন্য নেক্সট দিন একটা সুন্দর একটা দারুণ একটা সুখবর আছে, তাতে একটা বিশেষ একটা রুলস শিখিয়ে দেবো, যে রুলস সাধারণত সচরাচর আমরা ব্যবহার করতে দেখা যায় না টিচারদেরকে। হ্যাঁ, সো যারা টিউশনই করান, এসএসসি এইচএসসি লেভেলের কেউ টিউশনই করান আছেন নাকি এখানে? এসএসসি এইচএসসি পড়ান? ভাইয়ার নাম বলেন, খুঁজে আনবো। ভাইয়ের জন্য 99-এ কল দিয়ে জানাচ্ছি। এসএসসি পড়াই, অধরা ইসলাম এনি। আচ্ছা, এসএসসি পড়ান, একজন আছেন এসএসসি লেভেল পড়ান, সো আপনারও কাজে লাগবে কিন্তু। নেক্সট দিন অবশ্যই মিস করবেন না, প্রথমে এসে ওই রুলসটা শেখাবো। হ্যাঁ, বা শুরুর দিকে শিখিয়ে দেবো। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, বিসিএস আসতে পারে, আমরা ভুল করে দিয়ে আসতে পারি, ঠিক আছে? সো খেয়াল করেন, আমরা 10 নম্বর থেকে এবার কি দেখবো দেখেন, 11 নম্বর দেখবো। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্যান নট বাট could not but with a view to, sorry, look forward to এবং প্রিপজিশন এর পরে ভার্বের আইএনজি বসে। দেখেন উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? তারপরে ক্যানট বাট, কুড নট বাট, প্রিপোজিশন, এইগুলোর পরে সব সময় ভার্বের আইএনজি বসাতে হয়, ঠিক আছে? উড ইউ মাইন্ড, ক্যানট বাট, কুড নট বাট, তারপর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং প্রিপোজিশন, এগুলোর পরে জেনারেলি আমাদের ভার্বের সাথে আইএনজি বসে। দেখেন হি কেম টু যশোর উইথ আ ভিউ টু, হি কেম টু যশোর উইথ এ ভিউ টু হেল্প মি। তাহলে কি হবে বলেন তো? হি কেম টু যশোর উইথ এ ভিউ টু হেল্প মি। দেখেন আমি সময় নষ্ট করছি না, আনসার দিয়ে দিচ্ছি।
যে হি কেম টু যশোর উইথ এ ভিউ টু হেল্প আছে, যেহেতু উইথ এ ভিউ টুর পরে হেল্প আছে, হেল্পের সাথে ভার্বের আইএনজি করেন হেল্পিং মি, উইথ এ ভিউ টু হেল্পিং মি, ঠিক আছে। হি কেম টু যশোর উইথ এ ভিউ টু হেল্পিং মি। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সি মুছে দিলাম। দেখেন একটা শব্দ বলছি, এই শব্দটা মাথায় নেবেন। 12 নম্বর বলছে, শব্দটা হচ্ছে উড রেইদার। উড রেইদার 12, উড রেইদার। উড রেইদার মানে হচ্ছে বরং, উড রেইদার মানে হচ্ছে বরং। তাহলে দেখেন আই উড রেইদার ডাই দেন বেগ। দুইটা ভার্ব থাকবে এখানে, ঠিক আছে। আই উড রেদার ডাই দেন বেগ, দেখেন দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্ব। আমরা জানি না যে উডের পরে সবসময় ভিয়ন বসে, এখানেও ভিয়ন বসবে, এখানেও ভিয়ন বসবে, অর্থাৎ উড রেদার সেন্টেন্সে যে দুইটা ভার্ব থাকবে সেই দুইটা ভার্বই ভিয়ন হবে, ঠিক আছে। উড রেদার যে দুইটা ভার্ব থাকবে সেই দুইটা ভার্বে কিন্তু ভিয়ন হবে। আই উড রেদার ডাই দেন বেগ, রিমেম্বার দ্যাট। আর এখানে একটা দেন 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 থাকবে, দেন। সো দেখেন উড রেদার ডাই দেন বেগ, ক্লিয়ার। আরো কয়েকটা জিনিস আছে যেখানে সবসময় ভি1 বসে, এটার সাথে আপনি 12 রুলসে মনে রাখেন, হ্যাড বেটার, হ্যাড বেটার আর হ্যাভ টু, হ্যাভ টু আর হ্যাজ টু, হ্যাজ টু, এদের পরে সবসময় ভি1 বসে। হ্যাড বেটার, হ্যাভ টু আর হ্যাজ টুর পরে সবসময় ভি1 বসে। উড রাদারের সেন্টেন্সে যতগুলো ভাব থাকবে সেগুলোতে ভি1 বসবে, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। সো লাস্ট ওয়ান, 13, রুল নাম্বার 13। এটা শিখলে আমাদের আজকের মোটামুটি 36 নম্বর ক্লাস শেষ হবে। 1 ঘন্টার বিরতি থাকবে। আমি 9টার মধ্যে বা সর্বোচ্চ আমি 9:10 সময় নিতে পারি। 9:10 থেকে আমরা আবার কিছু আপনাদের প্র্যাকটিস দেখিয়ে দেবো। যদিও আপনাদের কিন্তু এখানে প্র্যাকটিস হয়ে গিয়েছে, এরপরে জাস্ট কিছু প্র্যাকটিস আমি আরও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। আর ওখানেও কিছু রুলস আমরা শিখে নেবো প্র্যাকটিসে এসে 38 নম্বর ক্লাসে। সো দেখেন এখানে 13 নম্বর রুলস হচ্ছে হোয়াইল, ওয়াইলের রুলস, ওয়াইল, হ্যাঁ ওয়াইল। দেখেন ওয়াইলের রুলসে কি বলছে, হোয়াইলের রুলসে বলছে কি জানেন, হোয়াইলের রুলসে বলছে হোয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস প্লাস ভি2। হোয়াইলের পরের যে ভার্বটা হবে, সরি একটুখানি মিসিং আছে আমার, এখানে একটা মিস হয়েছে। দেখেন হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস প্লাস ভি2। হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে, পরে হবে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে হবে ভি2। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পরের ভার্বটা হবে পাস্ট কন্টিনিউয়াস এবং তারপরের ভার্বটা হবে ভি2। তাহলে একটু দেখি, হোয়াইল আই টেক টি, আই saw a bird। দেখেন while I take tea I saw a bird, while I take tea I saw a bird। তাহলে while এর পর একটা সাবজেক্ট এসছে, while এর পর একটা সাবজেক্ট থাকলে পরের যে ভার্বটা থাকবে সেটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, ওয়্যার টেকিং বা ওয়াজ টেকিং, ঠিক আছে, এইটা হবে। তাহলে দেখেন আই এর সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে, অবশ্যই এর সাথে ওয়াজ হবে, তাহলে এখানে ওয়াজ টেকিং হবে, ওয়াজ টেকিং। আর পরেরটা ভি2 দেয়াই আছে, এই যে ভি2, ওখানে যদি গ্যাপ থাকে ওখানেও ভি2 করে দেবেন। এখানে যদি গ্যাপ দিয়ে ভার্বটা অন্য থাকে তাহলে এই ভি2 করে দিতে হবে, ঠিক আছে। তাহলে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পরে যে ভার্বটা আসবে সেটা হবে ভার্ব ওয়াজ প্লাস আইএনজি বা ওয়্যার প্লাস আইএনজি, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। পরের ভার্ব যেটা আসবে সেটা হবে ভি2। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু জানান প্লিজ। ওয়াজ টেকিং, ইয়েস রবিউল ইসলাম, দারুন, গুড, আইএনজি হবে, দারুন দারুন দারুন। তো দেখেন 13 নম্বর হোয়াইলের আরেকটা রুলস আছে, লাস্ট রুলস, হোয়াইলেরই এটা অর অথবা, হ্যাঁ। দেখেন হোয়াইল যদি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, হোয়াইলের পরে এবার কোনো সাবজেক্ট থাকবে না, তাহলে কি হবে, সরাসরি ভার্বের আইএনজি, পরেরটা হবে ভি2। সিম্পল, একদম সিম্পল। দেখেন একদম সিম্পল যে হোয়াইলের পরে সরাসরি ভার্বের আইএনজি হবে কখন, যখন হোয়াইলের পরে কোনো সাবজেক্ট থাকবে না। আর আগের বার সাবজেক্ট ছিল বলে এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ প্লাস আইএনজি বা ওয়্যার প্লাস আইএনজি, ঠিক আছে। হোয়াইল প্লাস ভার্বের আইএনজি সরাসরি চলে আসবে যখন কোনো সাবজেক্ট থাকবে না এবং পরেরটা হবে ভি2। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন হোয়াইল
take tea I saw a bird. While take tea I saw a bird. ঠিক আছে, সটা একটু সুন্দর করে লিখি, I saw a bird. While take tea I saw a bird. তাহলে while এর পরে কোনো সাবজেক্ট নাই, তাহলে যে ভার্বটা সরাসরি আইএনজি করে দিই, while taking tea I saw a bird. ক্লিয়ার? তো 13টা রুলস মোটামুটি করে ফেললাম, আর সামনের দিন 13টা রুলস 26টা রুলস করে ফেলে রাইট ফর্ম অফ ভার্ব আশা করি কমন পেয়ে যাবেন। সো এই পর্যন্ত একটু বাড়ি রিভাইজ দেন, বসে বসে রিভাইজ দেন, আমি ততক্ষণে আমি কিছু কাজ সেরে ফেলি। ঠিক আছে, সো খুব দ্রুতই আসছি, সেই পর্যন্ত থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।